সর্বশেষ আপডেট আন্তর্জাতিক অঙ্গনে এবং খবরাখবরে আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গাজায় যুদ্ধবিরতি, ইসরায়েল না হামাস, কে জিতলো কে হারলো, জানিয়ে দিচ্ছি প্রতিবেদন। আরও থাকছে, চীন, রাশিয়া, ইরান, উত্তর কোরিয়া আমাদের স্বাধীনতা হরণ করেছে বলছেন ন্যাটো প্রধান। অন্যদিকে কেন ইয়েমেন কখনোই পরাজিত হবে না, কি বলছেন বিশ্লেষকেরা। আরও জানিয়ে দিচ্ছি প্রথমবারের মতো STS এর সেনা অবস্থানে ইসরায়েলি হামলা। জানিয়ে দেব যুদ্ধবিরতি চুক্তি ব্যর্থ হলে কঠোর পরিস্থিতির মুখোমুখি হতে পারে নেতানিয়াহু। আরও থাকছে, ইরানকে পাকিস্তানের ধন্যবাদ, আপনি রক্ত পিপাসু, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গাজায় যুদ্ধবিরতি, ইসরায়েল না হামাস, কে জিতলো কে হারলো। টানা 15 মাস লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত হলো ইসরায়েল ও ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধবিরতি আওতায় গাজায় অবশিষ্ট ইসরায়েলি জিম্মি ও ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তির প্রতিক্রিয়া শুরু হবে বলছেন মধ্যস্থকারীরা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত মঙ্গলবার পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেনি। তবে এই যুদ্ধবিরতি ইসরায়েল ও হামাসের মধ্যে স্মরণকালে সবচেয়ে রক্তক্ষয়ী ও বিধ্বংসী লড়াইয়ের অবসান ঘটাতে পারে। এমন এক লড়াই যা ইসরায়েল ফিলিস্তিনি ছাপিয়ে গোটা মধ্যপ্রাচ্যে প্রভাব ফেলছে। পাশাপাশি এ লড়াই কয়েক দশক ধরে চলতে থাকা ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বকে গোটা মধ্যপ্রাচ্যে কুলকিনারহীন অবস্থার অস্থিরতা একেবারেই প্রাণকেন্দ্রে নিয়ে এসেছে। যুদ্ধে ইসরায়েল কৌশলগতভাবে নানা সাফল্য অর্জন করার দাবি করতে পারে, যেমন ইসমাইল হানিয়া সহ হামাসের শীর্ষনীয় নেতাদের হত্যা, হামাসকে সমর্থন দেওয়া লেবাননের হিজবুল্লাহর উপর, এমনকি ইরানের আক্রমণ চালিয়ে গুরুত্বপূর্ণ নেতাদের মেরে ফেলা ও ক্ষতি সাধন করা ইত্যাদি। কিন্তু ইসরায়েল তার প্রধান দুই লক্ষ্যে হাসিল করতে ব্যর্থ হয়েছে। চীন, রাশিয়া, ইরান, উত্তর কোরিয়া আমাদের স্বাধীনতার হরণ করেছে বলছেন ন্যাটো প্রধান। ব্রাসেলসে ন্যাটো সামরিক বাহিনীর চিফস অব ডিফেন্সের এক বৈঠকে রুট দাবি করেন, ন্যাটোর ভবিষ্যৎ নিরাপত্তা ঝুঁকির মুখে। রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ও ইরান আমাদের গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করেছে এবং আমাদের স্বাধীনতা হরণ করেছে। ন্যাটো মহাসচিব মার্কিন নেতৃত্ব অধীন সামরিক জোটের সদস্যদের চুলকানি মানসিকতা গ্রহণের এবং প্রতিরক্ষা ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়ানোর আহ্বান জানান। বলেন, যুদ্ধ ঠেকাতে হলে আমাদের প্রস্তুতি নিতে হবে। এখন যুদ্ধকালীন মানসিকতায় পরিবর্তন করার সময়। ন্যাটো রাষ্ট্রগুলোকে আরও বেশি এবং আরও ভালো প্রতিরক্ষা ক্ষমতা তহবিল করতে হবে। রুট বলেন, ন্যাটো সদস্যরা প্রতিরক্ষা বিনিয়োগ বৃদ্ধি ও সামরিক মহড়া জোরদার করলেও আগামী 4 থেকে 5 বছরের মধ্যে যে বিপদ আসছে তা মোকাবেলায় এসব যথেষ্ট নয়। গত মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ন্যাটোর প্রায় সব দেশই বর্তমানে রাশিয়ার সঙ্গে যুদ্ধে লিপ্ত। কেন ইয়েমেন কখনোই পরাজিত হবে না। আরব বিশ্বের একজন বিখ্যাত বিশ্লেষক আবদুল্লাহ বারি আতওয়ান রায় আল আয়নের ইয়েমেনের ওয়েবসাইটে নতুন একটি নিবেদন লিখেছে। ওই নিবন্ধনে তিনি বলছেন, গাজাকে সমর্থন করার ব্যাপারে ইয়েমেনিদের থামাতে মার্কিন যুক্তরাষ্ট্র, ইহুদিবাদী ইসরায়েল এবং ব্রিটেনের সমন্বয়ে ত্রিপক্ষীয় জোট ব্যর্থ হয়েছে। এটা ইয়েমেনি জাতির ইতিহাসে একটি বীরত্বপূর্ণ এবং অন্তর্ভুক্তপূর্ব অর্জন। এই অর্জন ইয়েমেনিদের মর্যাদা, সাহস এবং ইমানের দৃঢ়তা প্রমাণ করে। অবশ্য এটা কোনো নতুন বিষয় নয়। যারা এই দেশ এবং এর জনগণের মৌলিকত্বের সাথে পরিচিত তারা এই বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে অবগত। বার্তা সংস্থা মেহের উদ্ধৃত দিয়ে পার্স টুডো আরও জানায়, আওতার আরও বলছেন, ইহুদিবাদীদের ভুল ছিল যে তারা ইসরায়েল থেকে 2800 কিলোমিটার দূরে দেশ ইয়েমেনিকে সরাসরি সংঘর্ষের ক্ষেত্রে হিসেবে পরিণত করার চেষ্টা করেছিল। তারা তাদের পরিকল্পনা অনুযায়ী দখলদার ইসরায়েলের আঞ্চলিক মিত্র আরব সরকারগুলোর সমন্বয়ে একটি নয়া আরব অঞ্চল তৈরির চেষ্টা করেছিল। ওই প্রচেষ্টার মাধ্যমে তারা চেয়েছিল আরবের ভৌগোলিক বা মানচিত্রটি পাল্টে দিতে, কিন্তু তারা তাতে ব্যর্থ হয়। কিন্তু ইয়েমেনে অহরহর হামলা চালিয়ে গেছে ইসরায়েল। এতে ইয়েমেনের কিছুটা সাময়িক ক্ষতি হয়েছেও বটে। প্রথমবারের মতো STS এর সেনা অবস্থানে ইসরায়েলি হামলা। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতা ছেড়ে রাশিয়ায় চলে যাওয়ার পর এই প্রথম STS এর অবস্থানে ইসরায়েলি হামলা করল। ব্রিটেন ভিত্তিক মানব অধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি গতকাল জানিয়েছে, ইসরায়েল এবং ড্রোন সিরিয়ার দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় কুনৈত্রা প্রদেশের STS এর সামরিক বহরের ওপর হামলা চালিয়েছে। হামলায় STS এর সামরিক অভিযান বিভাগের 2 সদস্য এবং একজন
বেসামরিক ব্যক্তি নিহত হন। বাশার আল আসাদ ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর পর সিরিয়ার বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্য করে ইহুদিবাদী ইসরায়েল ব্যাপক হামলা চালায়, তবে সে সময় এসটিএস এর উপর হামলা চালায়নি ইসরায়েল। বাশার আল আসাদের পতনের পর ইসরায়েল হামলার মুখে এসটিএস নেতা আবু মোহাম্মদ আল জুলানি বলেছেন, ইসরায়েলের সাথে তাদের কোনো শত্রুতা নেই এবং তারা ইসরায়েলের সাথে সংঘাতে জড়িত হতে চায় না, কিন্তু এখন ইসরায়েল সরাসরি এসটিএস এর অবস্থানে হামলা চালালো। সেক্ষেত্রে প্রশ্ন আসছে, এখন এসটিএস কি ইসরায়েলের উপর পাল্টা হামলা চালাবে কিনা।